হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ আব্দুল মাজেদ, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকে এই মোট অনুধাবনমূলক প্রশ্ন আমরা মোট 13টি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে সাজিয়েছি আজকের এই সাজেশনটি। আশা করি তোমাদের এটা খুব কাজে দিবে। আচ্ছা, চলো আমাদের দেখি আমাদের প্রথম প্রশ্নে কি আছে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তথ্য প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনযাপন অত্যন্ত আরামদায়ক ও সহজসাধ্য করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? তথ্য প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনযাপন অত্যন্ত আরামদায়ক এবং সহজসাধ্য করে দিয়েছে। এটা ব্যাখ্যা করো। চলো উত্তর দেখি। তথ্য প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনযাপন সহজ, দ্রুত ও অত্যন্ত আরামদায়ক করে দিয়েছে। ইন্টারনেট, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ সহজ হয়েছে। অনলাইনে শিক্ষা, চিকিৎসা, কেনাকাটা ও ব্যাংকিং সেবা ঘরে বসে পাওয়া যাচ্ছে। স্মার্ট হোম ডিভাইস, রোবোটিক্স এবং এআই ভিত্তিক সরঞ্জাম মানুষের শ্রম ও সময় বাঁচাচ্ছে। কৃষকরাও আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে উপকৃত হচ্ছেন, ফলে সময় ও খরচ কমে গিয়ে মানুষের জীবনযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি? তাহলে তথ্য প্রযুক্তি আমাদেরকে জীবনকে খুব সহজ করে দিয়েছে। তোমরা চিন্তা করো, আজ থেকে প্রায় 10 বছর আগে, 10 থেকে 15 বছর আগে মানুষের যখন মোবাইল ছিল না, তখন মানুষ কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য চিঠি ব্যবহার করতে হতো। দেখা যেত যে একটা চিঠি আসতে লাগতো 1 সপ্তাহ থেকে 15 দিন, আবার যাইতে লাগবে 1 সপ্তাহ থেকে 15 দিন। যোগাযোগের মাধ্যমটা খুব সংকীর্ণ ছিল। আবার দেখো, চিকিৎসা ক্ষেত্রে দেখো, চিকিৎসা ব্যবস্থা কিন্তু এতটা উন্নত ছিল না। তো আমরা সামগ্রিকভাবে তাহলে আমাদের এই তথ্য প্রযুক্তি আমাদের জীবন কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে। ওকে, চলো তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্রেতা বিক্রেতাকে তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের জন্য অন্যত্র যেতে হয় না। বুঝিয়ে দেয়। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে ক্রেতা বিক্রেতাকে তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের জন্য অন্যত্র যেতে হয় না। এর অর্থ হলো, তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে এখন তারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করতে পারে। যেমন ই-কমার্স প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়ই ঘরে বসে তাদের পণ্য কেনাবেচা করতে পারে। এভাবে অনলাইন মার্কেট প্লেস, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে সহজেই ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন হয় এবং লেনদেন সম্পন্ন হয়। এতে সময় ও খরচ দুটোই সাশ্রয়ী হয় এবং বাজারজাতকরণ আরও সহজ হয়। তাহলে এখন নর্মালি ক্রেতা বিক্রেতাকে বাজারে যেতে হয়, ঠিক আছে, আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্য আছে, সেগুলো বাজারে যেতে হয়। তবে এখন মোটামুটি ঘরে বসে আমরা কেনাবেচা করতে পারি, এই সুবিধাটা আমাদের চলে এসেছে। আগে যেমন মানুষকে প্রত্যেকটা দ্রব্য কেনার জন্য তুমি ইচ্ছা করলে যে কোনো দ্রব্য, কাঁচামাল থেকে শুরু করে যে কোনো দ্রব্য তুমি ঘরে বসে কিনতে পারবে, ঠিক আছে। তুমি যেমন কিনতে পারবে, ঠিক তেমনই বিক্রিও করতে পারবে। বিক্রি করার মাধ্যমগুলো তোমাদের যে কোনো ডিভাইস, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো ডিভাইসের মাধ্যমে এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, এগুলোতে কিন্তু অনেক মার্কেট প্লেসের সুবিধা দিয়ে থাকে। তোমরা নিজেরা পেজ খুলতে পারো, অথবা তোমরা নিজেরা একটা ওয়েবসাইট খুলে, ই-কমার্স ওয়েবসাইট খুলে তোমাদের পণ্য বিক্রয় করতে পারো। তাহলে অনেক সুবিধা হয়ে গেছে। ওকে, তাহলে চলো আমরা আমাদের পরবর্তী 3 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতিরক্ষা ও আইসিটি একে অপরের পরিপূরক। তাহলে প্রতিরক্ষা ও আইসিটি একে অপরের পরিপূরক। আচ্ছা, এখানে পরিপূরক বিষয়টি তোমরা যারা জানো বেশ ভালো, যারা জানো না তারা একটু মনোযোগ দিয়ে শোনো। পরিপূরক বিষয়টি হচ্ছে, যেমন স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেমন গাড়ি, মোটরসাইকেল, গাড়ি এবং তেল একে অপরের পরিপূরক। কেন পরিপূরক? কারণ গাড়ি তেল ছাড়া চলতে পারে না। এটি হচ্ছে একে অপরের পরিপূরক। আচ্ছা, তাহলে অর্থাৎ
যখন একটি অন্যটিকে ছাড়া চলতে পারে না তখন সেটিকেই পরিপূরক বলে। ঠিক প্রতিরক্ষা এবং আইসিটি একে অপরের পরিপূরক। দেখি চলো পড়ি। প্রতিরক্ষা ও আইসিটি একে অপরের পরিপূরক, কারণ হচ্ছে আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে অপরিহার্য। প্রতিরক্ষা ব্যবস্থায় রাডার, স্যাটেলাইট, কমিউনিকেশন নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি ইত্যাদির মাধ্যমে সেনাবাহিনী দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অপরদিকে প্রতিরক্ষা ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষার চাহিদা আইসিটির উন্নয়নে নতুন প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ তৈরি করে। যেমন সাইবার হামলা প্রতিরোধে উন্নত সফটওয়্যার ও নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহৃত হয়। তাই প্রতিরক্ষা আইসিটি একে অপরের শক্তিশালী ও সমৃদ্ধ করে, একে অপরের পরিপূরক। আচ্ছা, বর্তমানে তোমাদের এই যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তোমরা জানো যে প্রযুক্তি কতটা এই যুদ্ধক্ষেত্রগুলো ইফেক্টিভ ভূমিকা পালন করতেছে। ঠিক প্রতিরক্ষা খাতে যেমন ইন্টারসেপ্টের ক্ষেত্রে, কোনো হামলা ঠেকানোর ক্ষেত্রে অথবা হামলা করার ক্ষেত্রে, কোনো জায়গায় মিসাইল ছুড়বে, সেক্ষেত্রে এই যে প্রযুক্তি আমাদেরকে রাডারের মাধ্যমে একেবারে সূক্ষ্ম তথ্যগুলো দিচ্ছে, ঠিক আছে, স্যাটেলাইটের মাধ্যমে কোন জায়গায় নির্ভুলভাবে কোনো মানুষের উপরে যাতে না পড়ে, যাই হোক নির্দিষ্ট জায়গায় যাতে ফেলা যায়, এটা কিন্তু নির্ভুল তথ্যগুলো আমরা প্রযুক্তি ব্যবহার করে পাচ্ছি। আচ্ছা, আবার আমাদের এই যে সার্বিক যে সিস্টেমটা, রাডার সিস্টেম, স্যাটেলাইট সিস্টেম, নেটওয়ার্কিং, এগুলা উন্নয়ন ঘটিয়ে আমরা এই প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা আরও শক্তিশালী করছি ডে বাই ডে। তাহলে প্রতিরক্ষা ও আইসিটি একে অপরের পরিপূরক। তোমরা একটা জিনিস চিন্তা করো, এই যে বর্তমানে যে যুদ্ধটা হচ্ছে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রে, যদি ইরান যদি প্রযুক্তিতে যদি এত ভালো না করতে পারতো, রাশিয়া ইরান সহযোগিতা করতেছে, রাশিয়া চীন ইন্টারনালি এখন তো প্রযুক্তিতে সহযোগিতা করছে, যদি এই প্রযুক্তিটা না থাকতো তাহলে ইরান বেশি টিকে থাকতে পারতো না, তাহলে আবার ওই পুরাতন যুগের যুদ্ধের মতো হয়ে যেত। তাহলে প্রতিরক্ষা আইসিটি একে অপরের পরিপূরক। আচ্ছা, আমরা তাহলে চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব, ব্যাখ্যা করো। আচ্ছা, চলো আমরা পড়ি এই বিষয়টি। সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে যানবাহন চালানো, বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া সম্ভব। এক্ষেত্রে সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হয়ে থাকে ফ্লাইট সিমুলেটরের, যেখানে বৈমানিকেরা বাস্তবে আসল বিমান উড্ডয়নের পূর্বেই বিমান পরিচালনার বাস্তব জগৎকে অনুধাবন করে থাকেন। এছাড়াও মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর প্রশিক্ষণে সংশ্লিষ্ট সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সংশ্লিষ্ট কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবে নেয় প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আচ্ছা, সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে যে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে, এটার বিষয়টি হচ্ছে আমাদের যেমন ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিমভাবে এমন একটি পরিবেশ তৈরি করা, যেমন কৃত্রিমভাবে কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে আবার বিভিন্ন হার্ডওয়্যার ব্যবহার করে, হেলমেট ব্যবহার করে এমন একটা পরিবেশ তৈরি করা যাতে মনে হবে যে আমি নিজেই গাড়িটা চালাচ্ছি। ঠিক আছে, যে কোনো গাড়ি। এই বিষয়টি সবচেয়ে কাজে দেয় হচ্ছে বিমান চালানোর ক্ষেত্রে। সরাসরি কাউকে তো বিমান চালানোর ক্ষেত্রে যা বসিয়ে দেওয়া সম্ভব না, তাহলে আগে তাদেরকে এই সফটওয়্যারের মাধ্যমে একটা কৃত্রিম ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাদেরকে বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ানো হয়, মনে হবে যে বাস্তবেই সে বিমান চালাচ্ছে। ঠিক আছে, এইভাবে প্রশিক্ষণ নিয়ে তারপরে তাদেরকে বিমান চালানোর কাজে সেখানে বাস্তব প্র্যাকটিক্যালি তাদেরকে নিয়ে যাওয়া হয়। ঠিক একই রকমভাবে তুমি গাড়িও চালাতে পারো, গাড়ি চালানোর প্রশিক্ষণও তুমি এই সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে নিতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নাম্বার। কি বলছে? প্রযুক্তির ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। আচ্ছা, আমরা যেটা বলছিলাম প্রযুক্তির ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের সম্ভব, কথাটি ব্যাখ্যা করো। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমাদের, চলো আমরা পড়ে নিই। ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ কৃত্রিম যেটা
কৃত্রিম পরিবেশ, যেটা কৃত্রিম পরিবেশের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব। এক্ষেত্রে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশেপাশের রাস্তায় পরিবেশের একটি মডেল দেখানো হয়। প্রশিক্ষণার্থী এই পরিবেশের সাথে একাত্ম হয়ে বাস্তবের ন্যায় মোটর ড্রাইভিং কৌশল রপ্ত করতে সক্ষম হয়, অর্থাৎ এর মাধ্যমে সহজেই ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব হচ্ছে। বিষয়টি হচ্ছে ওই যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা পরিবেশ তৈরি করে তা মোটরসাইকেলের একটা তার মাউন্ট করাই দেওয়া হয় মাথায়, চোখে একটা গ্লাস থাকে, সফটওয়্যারের মাধ্যমে একটা পরিবেশ তৈরি হয়, তারপরে দুই হাতে তার গাড়ি চালানোর জন্য যে যন্ত্র সেগুলো থাকে, ঠিক আছে। এই অবস্থায় সে প্রশিক্ষণটা শেখে, তার কাছে মনে হবে যে আমি বাস্তবে মোটরসাইকেল চালাচ্ছি, এরকমভাবে সে মোটরসাইকেল প্রশিক্ষণ নিতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম, বুঝিয়ে লেখো। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপ দেওয়ার ব্যবস্থা করা। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হলো আমাদের যে চিন্তা ভাবনাগুলোকে, আমাদের এই চিন্তা ভাবনাগুলোকে যন্ত্রের মধ্যে প্রবেশ করা, এটি যন্ত্রের মধ্যে প্রবেশ করানো, ঠিক আছে। এটি হচ্ছে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা। অন্যদিকে এক্সপার্ট সিস্টেম হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রয়োগ। এটি একটি কম্পিউটার সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে। এই সিস্টেমে কম্পিউটারকে বিশাল তথ্য ভাণ্ডার দিয়ে সমৃদ্ধ করা হয়, যাকে নলেজ বেস বলে। উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রোপ্রসেসর ও চিপ ব্যবহার করে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি করা হয়। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এক ধরনের এক্সপার্ট সিস্টেম। যেমন বিষয়টি হচ্ছে আমাদের কম্পিউটারকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়, যেমন আমাদের মাথায় যেমন ব্রেন, মস্তিষ্ক যেমনভাবে কাজ করে, ফাংশন করে, ঠিক একই রকমভাবে কম্পিউটারটা যদি ফাংশন করতে পারে। আবার সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্ত তার ভিতরে দেওয়া হয়, যাতে সে বিভিন্ন তথ্য উপাত্তগুলো নিয়ে, ঠিক আছে, সুন্দরভাবে সে যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্তটি নিতে পারে, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে নলেজ বেস বলে। আবার এই উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রোপ্রসেসর চিপ ব্যবহার করে এটা প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারে এই কৃত্রিম বুদ্ধিমত্তার এই পরিবেশটা সৃষ্টি করা হয়, ঠিক আছে। এই জন্য এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে এক ধরনের এক্সপার্ট সিস্টেম বলা হয়। ওকে, চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নাম্বার, ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব, বুঝিয়ে লেখো। আচ্ছা, বর্তমান আধুনিক সভ্যতায় ঝুঁকিপূর্ণ কাজের অনেক ক্ষেত্র আছে। যেমন বর্তমান আমাদের যে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলো, যেমন কয়লা খনি কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। তারপরে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ঠিক আছে, এই যে নিউক্লিয়ার যেটা পারমাণবিক রিঅ্যাক্টর যেগুলা, ভূমিকম্প বা দুর্যোগপ্রবণ এলাকা, যুদ্ধক্ষেত্রে বোমা নিষ্ক্রিয়করণ, ভূমি মাইন শনাক্তকরণ, কলকারখানার অগ্নিসংযোগ স্থল থেকে মানুষকে নিরাপদে সরিয়ে আনা, অর্থাৎ কলকারখানায় যদি কখনো আগুন লাগে সেখান থেকে মানুষকে নিরাপদে সরিয়ে আনা। এই ক্ষেত্রগুলোতে, ঠিক আছে, মানুষ কি করে ঝুঁকিপূর্ণ এই কাজগুলোর ক্ষেত্রে মানুষ যন্ত্র ব্যবহার করে থাকে, যেমন রোবট, ঠিক আছে। রোবট করে কি স্বয়ংক্রিয়ভাবে এই ঝুঁকিপূর্ণ কাজগুলো করে থাকে। মানুষের যেমন বিভিন্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমরা রোবট দিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। কলকারখানায় আগুন লাগছে, সেখান থেকে মানুষকে বের করার জন্য আমরা রোবট ব্যবহার করতে পারি, ঠিক আছে। যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে আমাদের যে যন্ত্রের ব্যবহার। তাহলে আমরা বুঝতে পারলাম। ওকে, চলো আমরা আমাদের দেখি পরবর্তী প্রশ্নে কি আছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রযুক্তির সাহায্যে একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টি করা, যেমন আমরা যেটাকে হাইব্রিড বলে থাকি, তাই না, হাইব্রিড। অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে, চলো আমরা পড়ি দেখি কি বলছে। প্রযুক্তির সাহায্যে একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টি করার প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে, ঠিক আছে। অর্থাৎ প্রযুক্তির সাহায্যে একাধিক জীবের জিনোমকে নতুন একটা প্রযুক্তি তৈরি করা, ঠিক আছে। যেমন বিভিন্ন ধরনের জীব আছে,
জীবের বিভিন্ন ডিএনএ থেকে কোষগুলা নিয়ে ডিএনএ থেকে জিনগুলা নিয়ে ওখান থেকে একটার সাথে আরেকটা মিলাই নতুন একটা উদ্ভাবন করা। ঠিক আছে, এটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, কী লেখা আছে? এই প্রক্রিয়ায় বিভিন্ন জীবের জিনোম ডিএনএ থেকে প্রয়োজনীয় জিন সংগ্রহ করে জিন কাটা ও জোড়া লাগানোর প্রযুক্তি ব্যবহার করে সেসব জিন একত্র করা হয়। এই সংযুক্ত জিনোম একটি উপযুক্ত কোষে প্রবেশ করানো হয়, যেমন ব্যাকটেরিয়া বা অন্য প্রাণী কোষ। কোষটি তখন নতুন বৈশিষ্ট্য সহ একটি নতুন জীবকোষে পরিণত হয়, যা পূর্বের কোনো জীবের মতো নয়। ঠিক আছে, অর্থাৎ দুইটি জীবের ডিএনএর জিন নিয়ে যদি একত্র করে কোনো একটা কোষের মাধ্যমে আবার ঢোকানো হয়, তাহলে নতুন একটা জীব তৈরি হয়। ঠিক আছে, যেটা ওই দুইটার সঙ্গে মিলবে না, এটাই বলা হচ্ছে। আর এটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। 9 নম্বর প্রশ্নে কি আছে? প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদান সম্ভব। হ্যাঁ, এটা তো সম্ভব, তাই না? প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদান করা সম্ভব। আচ্ছা, চলো পড়ি। প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদানের কার্যকর একটি উপায় হচ্ছে ন্যানো ক্রায়োসার্জারি। এই প্রযুক্তির সাহায্যে প্রথমে বিশেষভাবে ডিজাইন করা ন্যানো পার্টিকেলস রোগাক্রান্ত কোষ শনাক্ত করে এবং সেখানে জমা হয়। এরপর ওই নির্দিষ্ট জায়গায় ক্রায়োপ্রোবের সাহায্যে ঠান্ডা প্রয়োগ করা হয়, অর্থাৎ অতি শীতল ঠান্ডা প্রয়োগ করা হয়। এই ঠান্ডা ন্যানোকণিকার সাহায্যে বহুগুণ কার্যকরভাবে কোষে ঠান্ডা সৃষ্টি করে। দ্রুত ঠান্ডায় নির্বাচিত রোগাক্রান্ত কোষের ভিতরের পানি বরফে পরিণত হয়ে কোষ ফেটে যায় ও মারা যায়। এভাবে সরাসরি ও অত্যন্ত নির্ভুলভাবে রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদান করা হয়। অর্থাৎ আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে, ঠিক আছে, বিশেষ করে ক্যান্সার রোগীগুলোর ক্ষেত্রে আমরা এই অতি মাত্রায় শীতলীকরণ যে চিকিৎসা পদ্ধতিটা সেটা ব্যবহার করে থাকি। সেটা কিভাবে হয়? অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ করা হয়। ঠিক আছে, এর ফলে এই ঠান্ডাটা ন্যানোকণিকার সাহায্যে বহুগুণ বেড়ে যায়। ঠিক আছে, এর মধ্যে কোষের মধ্যে ঠান্ডা সৃষ্টি করে। এই দ্রুত ঠান্ডায় নির্বাচিত যেখানে ফেলা হয়, যে কোষে ঠান্ডা ফেলা হয়, সেই কোষটা বরফে পরিণত হয়ে যায় এবং কোষগুলো ফেটে যায় আর মারা যায়। এইভাবে চিকিৎসা প্রদান করা হয়। আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী হচ্ছে 10 নম্বর প্রশ্ন। কি আছে দেখি? 10 নম্বর হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু থেকে বৃহৎ বস্তু তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করো। আশা করি তোমরা অলরেডি ধরে ফেলেছো। এটা হচ্ছে কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু থেকে বৃহৎ বস্তু তৈরির প্রযুক্তি। চলো বলি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু থেকে বৃহৎ বস্তু তৈরির প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র এই দুটি পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার হয়। এ প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অণু পরমাণুকে ইচ্ছামতো সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দেওয়া যায়। বর্তমানে জিন প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করা হয়। ঠিক আছে, ন্যানো টেকনোলজি। আগে 150 MBর একটা হার্ড ডিস্ক বহন করতে প্রায় একটা পিক আপ লাগতো। ঠিক আছে, এটা বড়সড় একটা বিল্ডিং লাগতো। আর এখন 150 MB তো মানে 100 টেরাবাইট আরও 1000 টেরাবাইট, 1 লক্ষ টেরাবাইট একটা বক্সের মধ্যে তোমার একটা চিপের মধ্যে আসতেছে। ঠিক আছে, অর্থাৎ ছোটো করতে করতে একটা ন্যানো পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 11 নম্বর হচ্ছে কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তি কি? ব্যাখ্যা করো। কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স পদ্ধতি। আমরা যে ফিঙ্গার যেমন দিই বায়োমেট্রিক্স পদ্ধতিতে, ঠিক একই রকমভাবে আমাদের কণ্ঠস্বরও আমরা যাচাই করতে পারি এই পদ্ধতিতে। বায়োমেট্রিক্সের কণ্ঠস্বর যাচাইকরণ পদ্ধতিতে ব্যবহারকারীকে কণ্ঠস্বরকে মাইক্রোফোনের মাধ্যমে ধারণপূর্বক কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাহায্যে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে ডেটাবেজে সংরক্ষণ করা হয়। অর্থাৎ কী করা হয়? কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটা মাইক্রোফোনের মাধ্যমে তার ব্যক্তির কণ্ঠকে ডাটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে ভয়েস রেকর্ডারের মাধ্যমে ব্যবহারকারীকে কণ্ঠস্বর রেকর্ড করা হয় এবং পূর্বের ধারণকৃত কণ্ঠের সাথে এটা মেলানো হয়। যদি মিলে তাহলে ওকে ডান, আর যদি না মিলে ক্রস
এটি হচ্ছে কণ্ঠস্বর যাচাইকরণ প্রযুক্তি বা বায়োমেট্রিক্স পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা চলে যাই আমাদের 12 নম্বর প্রশ্নে, দেখি কি আছে 12 নম্বর প্রশ্নে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন আছে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়, ব্যাখ্যা করো। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক। ওই যে আমরা যেটা এরকম করছি বায়োমেট্রিক্স, এর মাধ্যমে কিন্তু ব্যক্তি শনাক্তকরণ করা যায়। ঠিক আছে, মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। অর্থাৎ কোনো একটা মানুষ এক এবং অদ্বিতীয়, তাকে আলাদা করা যায়। যেমন প্রত্যেকটা মানুষের একটা ফিঙ্গার, তাদের চোখ, কারো চোখের পাপড়ির সঙ্গে কারো চোখের পাপড়ি মিলবে না, কারো ফিঙ্গারের সঙ্গে কারো ফিঙ্গার মিলবে না, ফেসের সঙ্গে মিলবে না। অর্থাৎ এই যে অদ্বিতীয় জিনিসটা বের করা, এটি হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি। ঠিক আছে, দৈহিক গঠন বা শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতিগুলো হলো ফিঙ্গারপ্রিন্ট, এই যে হ্যান্ড জিওমেট্রি, আইরিশ স্ক্যানিং, চোখের আইরিশ যেটা, ফেস রিকগনিশন ও ডিএনএ টেস্ট। অন্যদিকে আচরণগত পদ্ধতিগুলো হচ্ছে কিবোর্ড টাইপিং, গতি যাচাইকরণ, সিগনেচার যাচাইকরণ ও কণ্ঠস্বর যাচাইকরণ। এই প্রযুক্তিগুলো ব্যবহার করে সহজেই অদ্বিতীয়ভাবে ব্যক্তি শনাক্ত করা যায়। ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করে আমরা ইউনিক ব্যক্তিকে আমরা শনাক্ত করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো আমাদের শেষ প্রশ্নে আমরা চলে যাই। আমাদের শেষ প্রশ্ন কি? আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। চলো, খাদ্যের শিল্পে খাদ্যের গুণাগুণ রক্ষার্থে যেসব দ্রব্যাদি ব্যবহৃত হয়, সেসব দ্রব্য তৈরির জন্য যে প্রযুক্তি ব্যবহৃত হয় তা হচ্ছে ন্যানো টেকনোলজি। অর্থাৎ খাদ্য শিল্পে খাদ্যের গুণাগুণ রক্ষা করার জন্য খাদ্যের গুণাগুণ রক্ষা করার জন্য যে সকল দ্রব্য ব্যবহার করা হয়, এগুলো আবার যে প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন করা হয় সেটি হচ্ছে কি ন্যানো টেকনোলজি। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে ওই যে 1 থেকে 100 মিটার ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করাই হচ্ছে ন্যানো টেকনোলজি। ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র পদ্ধতিতে এই ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়। এই প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অণুপরমাণুকে ইচ্ছামতো সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দেওয়া যায়। বর্তমানে জিন প্রকৌশল, তড়িৎ প্রকৌশল এবং যন্ত্র প্রকৌশল আমরা যেটা বললাম, এই টেকনোলজিগুলো ব্যবহার করে, এই যে ন্যানো টেকনোলজি এটা ব্যবহার করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? খাদ্যের গুণাগুণ রক্ষার্থে যে প্রযুক্তির ব্যবহার হয়, সে প্রযুক্তিটা কোন প্রযুক্তি? বাচ্চারা বলো তো, এই যে ন্যানো টেকনোলজি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকবে সবাই। আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।